দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। আওয়ামী লীগের ভবিষ্যৎ ও নিষেধাজ্ঞার বেড়াজাল, ফিরবে কবে রাজপথের পুরনো শক্তি? এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাংলাদেশ সবসময় এক রহস্যময় এবং উত্তাল জনপদ। দেড় বছরের অন্তর্বর্তীকালীন সরকারের শাসন, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা এবং বিএনপির ক্ষমতায় আরোহণ, সব মিলিয়ে দেশের রাজনীতি এখন এক নতুন সমীকরণের সামনে দাঁড়িয়ে। অনেকেই প্রশ্ন তুলছেন, আওয়ামী লীগের ওপর থেকে কি এই নিষেধাজ্ঞা উঠে যাবে? দেড় বছরেও কেন ঐতিহাসিকভাবে শক্তিশালী এই দলটি ঘুরে দাঁড়াতে পারছে না? ভারতসহ আন্তর্জাতিক মহলের ভূমিকা এখানে কি? গত দেড় বছরের রাজনৈতিক পট পরিবর্তনে আওয়ামী লীগের কর্মকাণ্ড আইনি ও প্রশাসনিকভাবে সংকুচিত করা হয়েছে। একটি একতরফা নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার ক্ষমতায় এলেও তাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আওয়ামী লীগের অস্তিত্ব। এখানে প্রশ্ন আসে, নিষেধাজ্ঞা কি উঠবে? আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে এটি এখন একটি বড় দর কষাকষির বিষয়। বিশেষ করে ভারতের সাথে বিএনপির বর্তমান সম্পর্কের সমীকরণটি বেশ কৌতূহলোদ্দীপক। ভারতের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু আওয়ামী লীগ, তাই দিল্লির পক্ষ থেকে বিএনপি সরকারের ওপর একটি সূক্ষ্ম চাপ সব সময় বজায় থাকবে, যাতে আওয়ামী লীগকে মূলধারার রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হয়। আন্তর্জাতিক মহলে, বিশেষ করে গণতান্ত্রিক দেশগুলোর কাছে কোনো বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা করা দীর্ঘমেয়াদে গ্রহণযোগ্য হয় না। তাই এই নিষেধাজ্ঞা ওঠানো কেবল আন্তর্জাতিক চাপের ওপর নির্ভর করছে না, বরং তা নির্ভর করছে দেশের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়া এবং নতুন সরকারের রাজনৈতিক সদিচ্ছার ওপর। আওয়ামী লীগ ফেরার পথে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখা হচ্ছে জামাত ও এনসিপির মতো চরমপন্থী দলগুলোকে। কিন্তু বাস্তবতা হলো, এই বাধা কেবল রাজনৈতিক আদর্শের নয়, বরং রাজপথ দখলের। চরমপন্থী ও কট্টরপন্থী এই দলগুলো স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের মতো একটি ধর্মনিরপেক্ষ ধারার শক্তির পুনরুত্থান চাইবে না। এই বাধা কি চলতেই থাকবে? হ্যাঁ, রাজনৈতিক দান্দিকতায় এটিই স্বাভাবিক। তবে মনে রাখতে হবে, বাংলাদেশের রাজনীতিতে কোনো শক্তিই স্থায়ীভাবে কাউকে মুছে দিতে পারেনি। প্রশ্ন হলো, বিএনপিকে তাদের জোটসঙ্গী যদি বলেন, একসময়ের জামাত জোটসঙ্গীদের চাপে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ রাখার ঝুঁকি নেবে, নাকি ভারসাম্যের রাজনীতি করতে গিয়ে আওয়ামী লীগকে স্পেস দেবে? মনে রাখতে হবে, বিএনপি নিজেও এখন ক্ষমতায় আসার পর সমালোচনার মুখে পড়ছে। এক মাসও যায়নি। এই এক মাস না যেতেই তাদের বিরুদ্ধেও কর্তৃত্ববাদী শাসনের অভিযোগ ওঠা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এটি প্রমাণ করে যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ক্ষমতা ও কর্তৃত্ববাদ ওতপ্রোতভাবে জড়িত। এখানে কোনো দলই ধোয়া তুলসী পাতা নয়। দর্শক, এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেড় বছর সময় কম নয়, তবুও আওয়ামী লীগ কেন দৃশ্যমানভাবে ঘুরে দাঁড়াতে পারছে না? এর পেছনে বেশ কিছু অভ্যন্তরীণ ও কাঠামোগত কারণ রয়েছে। প্রথম যেটি সমস্যা, সেটি হচ্ছে নেতৃত্বের সংকট। অধিকাংশ শীর্ষ নেতা হয় কারাগারে, নয়তো দেশের বাইরে। মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়ার মতো চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে। মানসিক একটা ট্রমা আছে আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে। দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পর হঠাৎ এমন বিচ্যুতি কর্মীদের মধ্যে একটি মনস্তাত্ত্বিক বিপর্যয় তৈরি করেছে। প্রশাসনিক চাপ, প্রতিটি স্তরে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা কর্মীদের রাজপথে নামার সাহস কমিয়ে দিচ্ছে। যোগাযোগ বিচ্ছিন্নতা, সাধারণ মানুষের সাথে দলের যে নিবিড় সংযোগ ছিল গত দেড় বছরে, তা অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে আমাদের মনে রাখা দরকার, পেশাজীবী সংগঠনগুলোর নির্বাচন এবং বিভিন্ন জনমত জরিপ বলছে আওয়ামী লীগের জনভিত্তি এখনো প্রবল। তারা নিঃশেষ হয়ে যায়নি, বরং সুপ্ত অবস্থায় আছে। এই সুপ্ত শক্তিকে জাগিয়ে তুলতে না পারাটাই বর্তমান নেতৃত্বের বড় ব্যর্থতা। তাহলে আওয়ামী লীগের এখন কি করা উচিত? কোনো দলই চিরকাল ক্ষমতার বাইরে থাকে না, আবার চিরকাল নিষেধাজ্ঞার বেড়াজালে আটকে থাকে না। আওয়ামী লীগের জন্য আমাদের কিছু নিরপেক্ষ বিশ্লেষণধর্মী সুপারিশ রয়েছে।
এক নম্বর, নেতৃত্বের সংস্কার। বর্তমান বাস্তবতায় তরুণ এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের সামনে আনতে হবে, যারা বিগত সময়ের ভুলগুলো স্বীকার করে নতুনভাবে মানুষের কাছে যেতে পারবেন। আত্মসমালোচনা। গত 15 বছরের শাসনামলে যে ভুলগুলো হয়েছে, বিশেষ করে দুর্নীতি বা প্রশাসনের বাড়াবাড়ি, সেগুলো নিয়ে খোলামেলা আলোচনা ও ক্ষমা প্রার্থনার মানসিকতা দেখাতে হবে। এটি জনগণের ক্ষোভ প্রশমিত করবে। আমি 2024-এর জুলাইয়ে যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে, সেখানে ক্ষমা প্রার্থনার কিছু নেই, কিন্তু বিগত 15 বছরের জের যদি টানেন, সেখানে অনেক ভুল ভ্রান্তি আছে, দুর্নীতি আছে, দুর্বৃত্তদের দলে স্থান দেওয়া আছে, প্রশাসনিক বাড়াবাড়ি আছে, আমলাতান্ত্রিক জটিলতা আছে। সেগুলোর জন্য অবশ্যই আওয়ামী লীগকে জনগণের কাছে নমনীয় হতে হবে। অহিংস আন্দোলনের পথে যেতে হবে আওয়ামী লীগকে। রাজপথে শক্তি প্রদর্শনের চেয়ে আইনি লড়াই এবং বুদ্ধিবৃত্তিক লড়াইকে গুরুত্ব দিতে হবে। আন্তর্জাতিক লবিং এবং মানবাধিকার সংস্থাগুলোর কাছে দলের বর্তমান অবস্থা সঠিকভাবে তুলে ধরতে হবে। তৃণমূলের সাথে সংযোগ বাড়াতে হবে। বড় বড় জনসভার চেয়ে ক্ষুদ্র পরিসরে তৃণমূল কর্মীদের সাথে যোগাযোগ পুনঃস্থাপন করতে হবে। দলের ভেতরে যে অবিশ্বাস তৈরি হয়েছে তা দূর করতে হবে। এখানে একটু বলে নেওয়া ভালো, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা নিয়ম করে প্রায় বলা যায় সপ্তাহের বেশিরভাগ দিন তৃণমূলে আসন ভিত্তিক সারা বাংলাদেশে তিনি অনলাইনে ঘুরে বেড়ান, সারা বাংলাদেশের নেতাকর্মীদের সাথে কথা বলেন, যার দরুন আওয়ামী লীগ কিন্তু এখনো শেখ হাসিনার নেতৃত্বে অবিচল। আজকে 2024 পরবর্তী আওয়ামী লীগের কথা যদি চিন্তা করেন আর 1975 পরবর্তী আওয়ামী লীগের কথা যদি চিন্তা করেন, দুটো কিন্তু ভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে। আমার দৃষ্টিতে বলবো আওয়ামী লীগ 75 পরবর্তী আওয়ামী লীগের চেয়ে 2024 পরবর্তী আওয়ামী লীগে এখনো ভালো আছে। কারণ 75 পরবর্তী আওয়ামী লীগ কয়েকটা ভাগে ভেঙে গিয়েছিল, আওয়ামী লীগ কিন্তু ভাঙেনি। আওয়ামী লীগ ঐক্য এবং এক জায়গায় নেতৃত্বের এক জায়গায় একটা কেন্দ্রে এখনো পর্যন্ত অটুট আছে। এটি শুধুমাত্র আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা তৃণমূলে ঘুরে বেড়াচ্ছেন, তৃণমূলে সমন্বয় করছেন, যোগাযোগ করছেন, এটি একটি অন্যতম প্রধান কারণ হতে পারে। 5 নম্বরে যদি বলি বিএনপির ভুল থেকে শিক্ষা। বিএনপি বর্তমানে যে কর্তৃত্ববাদী পথে হাঁটছে, 1 মাসও হয়নি, নাড়ির ঘাসও খায়নি, 9 দিন মাত্র। এখনই আপনি যদি খেয়াল করেন, বিএনপি এক প্রকার কর্তৃত্ববাদী শাসনের দিকেই হাঁটছে। গতকাল সংসদে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনি ভাষণে সুস্পষ্টভাবে দেখলেন যে তার বাবা এবং তার মা ছাড়া বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ থেকে আর কারো কোনো অবদান নেই। এর চেয়ে বড় কর্তৃত্ববাদের আর কোনো উদাহরণ হতে পারে না। সেই নেতিবাচকতাকে পুঁজি করে আওয়ামী লীগকে নিজেদের উদারপন্থী এবং উন্নয়নকামী ইমেজ ফিরিয়ে আনতে হবে। অন্যদিকে বিএনপিকেও মনে রাখতে হবে যে আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে রাজনীতি থেকে মুছে ফেলার চেষ্টা দেশটিকে একটি চরমপন্থী ও অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে। ভারত সহ আন্তর্জাতিক মহলে বিএনপির যে প্রতিশ্রুতিগুলোর কথা শোনা যায়, বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ আওয়ামী লীগকে ফেরানোর ব্যাপারে, এবং সেই প্রতিশ্রুতি সেই শর্ত সাপেক্ষেই বিএনপি প্রধান তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন, নির্বাচন করতে পেরেছেন, ক্ষমতায় যেতে পেরেছেন। তার কেন্দ্রে রয়েছে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি। যদিও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন শেষ পর্যন্ত আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারতের চাওয়া ছিল, সেটি করা সম্ভব হয়নি, কিন্তু এখন অন্তর্ভুক্তিমূলক রাজনীতি প্রতিষ্ঠা করতেই হবে, এর বিকল্প কোনো উপায় নেই। আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশের রাজনীতির কোনোভাবেই বৈধতা পাবে না। ইতিমধ্যে বিএনপির ভেতরেও ক্ষমতার দাপট আপনারা দেখছেন। এটি তাদের জন্য হিতে বিপরীত হতে পারে। যদি বিএনপি মনে করে তারা আওয়ামী লীগের মতো একই পথে হাঁটবে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। আওয়ামী লীগ খানিকটা বিপদগামী হয়ে গিয়েছিল, সেটা আমলাতান্ত্রিকতা কিংবা অসৎ নেতৃত্বের কারণে কিছুটা কর্তৃত্ববাদী হয়ে গিয়েছিল। আজকে যদি বিএনপিও সেই পথে হাঁটে, তাহলে বিএনপির বিপদ নিশ্চিত। আওয়ামী লীগের 15 বছর লেগেছে, বিএনপির 15 বছর লাগবে না, 15 মাসও লাগবে না। জনগণের মোহভঙ্গ হতে
খুব বেশি সময় লাগবে না আসলে। আর জনগণের সেই অসন্তোষই হতে পারে আওয়ামী লীগের কামব্যাক করার সবচেয়ে বড় চাবিকাঠি। রাজনীতির ময়দানে কেউ কারো শত্রু নয়, আবার কেউ কারো স্থায়ী বন্ধু নয়। আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। নিষেধাজ্ঞা দিয়ে বা দমিয়ে রেখে একটি বৃহৎ রাজনৈতিক আদর্শকে মুছে ফেলা সম্ভব নয়। তবে আওয়ামী লীগকে ফিরতে হলে নিজেদের ভুল থেকে শিক্ষা নিতে হবে, আর বিএনপিকে টিকে থাকতে হলে প্রতিহিংসা বর্জন করে প্রকৃত গণতন্ত্রের চর্চা করতে হবে। এখন দেখার বিষয় বিএনপি কি করে আর আওয়ামী লীগ তাদের নেতৃত্বকে গোছানোর ব্যাপারে কি বলে। আওয়ামী লীগের জন্য সামনে হাজারো সুযোগ আসবে, এমনকি গত 1.5 বছরের ইউনূস শাসন আমলেও হাজারো সুযোগ এসেছে। শুধুমাত্র নেতৃত্ব সাংগঠনিক দুর্বলতার কারণে আওয়ামী লীগ সেই সুযোগগুলা নিতে পারেনি। আওয়ামী লীগ নির্বাচনের ট্রেন্ডটাও মিস করতো না যদি মাত্র নেতৃত্ব এবং সাংগঠনিক সাংগঠনিক দুর্বলতা না থাকতো। তাহলে এই একতরফা নির্বাচন, বিএনপি এককভাবে নির্বাচন করে এই যে আজকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার গল্প মারতে পারছে, এই গল্পটা কিন্তু মারতে পারতো না। নির্বাচনটা হতো আওয়ামী লীগ সহ। কিন্তু আওয়ামী লীগের নিজের দোষে, নিজের ভুলে, নিজের সাংগঠনিক দুর্বলতায়, নেতৃত্বের দুর্বলতায় সেই নির্বাচনী ট্রেন মিস করেছে আওয়ামী লীগ। সামনে যাতে এই ধরনের ঘটনা না হয়, অতি শীঘ্রই যাতে কামব্যাক করা যায়, সামনে যে অসংখ্য অপরচুনিটি আসবে, সুযোগ আসবে, সেই সুযোগগুলা যাতে কাজে লাগানো যায়, সেজন্য আওয়ামী লীগ এখন থেকেই পদক্ষেপ করবে আওয়ামী লীগ নেতৃত্ব, সেটাই প্রত্যাশা। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।